রাতে টোকিও শহর। সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাত যত গভীর হয় তখন এই শহরটা যেন ঝিমিয়ে পড়ে। কিন্তু শহর ঝিমিয়ে গেলেও এই শহরের কিছু মানুষ তখন যেন আরো জীবন্ত হয়ে ওঠে। সারাদিন মুখে যে খোলস লাগিয়ে রাখে তা যেন ধীরে ধীরে খসে পড়তে শুরু করে, আর তার সাথে বের হয়ে আসে তাদের ভয়ঙ্কর পৈশাচিক রূপ, যা ছাড়খাড় করে দেয় তার সামনে থাকা সবকিছু। বুঝিয়ে দেয় পৃথিবীতে মানুষের চেয়ে ভয়ঙ্কর বোধ হয় আর কিছুই নেই, যার সামনে কোনো অশরীরী বস্তুও অতি নগণ্য জিনিস। হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে এক্সপ্লেন করছি হিউম্যান হরর নামের একটা অ্যান্থোলজি মুভির। খুবই অসাধারণ এই মুভিতে মোট 5টি গল্প আছে, যার মধ্যে বাছাই করা সেরা 3টি গল্প তুলে ধরছি এই ভিডিওতে। প্রতিটা গল্পই প্রচণ্ড রকমের সাসপেন্স আর টুইস্টে ভরা। বিশেষ করে শেষের গল্পটা আমার দেখা অন্যতম হরর স্টোরিগুলোর একটা। তাই গল্পের মজা যেন একটু স্পয়েল না হয়, সেজন্য এই ভিডিওতে আমি কোনো রকমের ইন্ট্রোডাকশন রাখছি না। সো চলুন আর দেরি না করে সরাসরি ডুব দেওয়া যাক গল্পের ভেতরে। তো গল্পের শুরু হয় রাতের টোকিও শহরে। অনেক রাত পর্যন্ত অফিস করে আয়া তখন বাসায় ফিরছিল। আজকের পুরোটা দিন অফিসে কাজের প্রেশার এতটাই বেশি ছিল যে সে প্রায় শ্বাস নেওয়ারও সময় পায়নি। তাই আয়া ভাবে এখন আর বাসায় না ফিরে পাশেই তার একটা ফ্রেন্ডের ফ্ল্যাটে গিয়ে উঠবে, তারপর দুজনে মিলে বেশ একটু চিল করে নেবে। এমনিতেও আগামীকাল ছুটির দিন, তাই কোনো সমস্যা হবে না। প্ল্যান অনুযায়ী আয়া তার ফ্রেন্ড মিকাকে কল করে, তারপর রাতে দুজনে মিলে একসাথে আড্ডা দেওয়ার পরিকল্পনার কথাটাও তাকে জানায়। পাশাপাশি আসার পথে সে স্টোর থেকে কিছু ড্রিঙ্কসও নিয়ে আসবে বলে জানায়। আয়া মনে মনে ভাবে তার এই প্রস্তাবে হয়তো মিকা খুবই খুশি হবে, কিন্তু তার এই প্রস্তাব শুনে মিকা কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে যায়। তারপর ফোনের অপর পাশ থেকে সে গম্ভীর কণ্ঠে বলে, সরি দোস্ত, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে আর তুই আসিস না। আয়া তার ফ্রেন্ড মিকার কথা শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ মিকাকে সে ভালো মতনই চেনে। যত রাতই হোক না কেন মিকা কখনোই এমন প্রস্তাব ফিরিয়ে দেবে না। তাই সে মিকার কথা একেবারে সিরিয়াসলি নেয় না, ভাবে হয়তো রাত বেশি হতে সে ঘুমিয়ে যেতে চাচ্ছে, তাই এমন তালবাহানা করছে। কিছুক্ষণ পর আয়া কিছু ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে মিকার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। তারপর দরজায় নক করে, কিন্তু অনেকক্ষণ কলিং বেল বাজার পরেও কেউ দরজাটা খোলে না। আয়া একটু অবাক হয়, সে ভাবে হয়তো সে আসবে না ভেবে মিকা ঘুমিয়ে পড়েছে। তাই আয়া এবার জোরে জোরে দরজার বাইরে থেকে তার নাম ধরে ডাকতে থাকে। এভাবে কিছুক্ষণ ডাকাডাকির পর মিকা এসে দরজা খোলে, তবে মিকাকে কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা নিয়ে সে খুবই আপসেট। দরজাটা খুলে মিকা আবারও বলে, সরি দোস্ত, ভালো লাগছে না আজকে, তুই কিছু মনে করিস না। কিন্তু আয়া তার কথায় পাত্তা না দিয়ে জোর করে বাসায় ঢুকে পড়ে। তারপর ব্যাগ খুলে সে আড্ডার জন্য যা যা নিয়ে এসেছে সেসব বের করতে থাকে। পাশাপাশি আয়া একটা ভূতের গল্পের বইও মিকার জন্য নিয়ে আসে, কারণ মিকা এইসব গল্প পড়তে অনেক পছন্দ করে। কিন্তু মিকা তারপরও মনমরা ভাবেই সেখানে দাঁড়িয়ে থাকে। আয়া এবার তার বিহেভিয়ারে একটু বিরক্ত হয়, জিজ্ঞেস করে, কি হয়েছে তোর বলতো, এমন করছিস কেন আজকে? তোর বয়ফ্রেন্ড সিনিয়র সাথে ঝগড়া হয়েছে নাকি? মিকা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়া জিজ্ঞেস করে, তাহলে কি ব্রেকআপ হয়ে গেছে নাকি তোদের দুজনের? এবার মিকার চোখে মুখে একটা বিষণ্ণ ভাব ফুটে ওঠে। আয়া বুঝতে পারে তার ধারণাটাই আসলে সঠিক, এই জন্যই হয়তো মিকাকে আজকে এমন আপসেট দেখাচ্ছে। আয়া জিজ্ঞেস করে, হঠাৎ ব্রেকআপ হলো কি করে তোদের? সিনিয়া কি কিছু করেছে? মিকা তার এই প্রশ্নের উত্তরেও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়া যা বোঝার বুঝে নেয়। তার খারাপ লাগছিল এমন একটা সময় না জানিয়ে উল্টো মিকাকে বিরক্ত করতে চলে আসায়। তাই সে মিকাকে সান্ত্বনা দিয়ে বলে, যা হবার হয়েছে, এখন সব ভুলে যা, চল এখন আমরা একটু এনজয় করে নিই। একটু পরে দেখা যায় আয়ার প্ল্যান কাজ করছে। মিকা ধীরে ধীরে রিল্যাক্স হতে শুরু করেছে। তারপর দুজনে একসাথে বিভিন্ন সিলি বিষয় নিয়ে কথা বলতে বলতে আড্ডাটাকে আরো জমিয়ে তোলে। তবে এই সময় হঠাৎই পাশে কিছু একটা শব্দ শুনতে পায় তারা। তারপর আয়া মিকাকে জিজ্ঞেস করে যে সেও শব্দটা শুনেছে কিনা। মিকা জানায় সে কিছুই শোনেনি। আয়া তখন আরো অবাক হয়ে যায়,
মিকাকে থামিয়ে দিয়ে সে কান খাড়া করে ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করে। তারপর এদিক ওদিক ফিরে আয়া খাটের নিচে তাকায়, আর তারপরই সেখান থেকে কিছু একটা দেখে ভয়ে চমকে ওঠে। মিকাকেও সে আঙ্গুলের ইশারায় খাটের নিচে তাকাতে বলে। আয়ার কথা মতো মিকাও তখন ঝুঁকে এসে খাটের নিচে তাকায়, কিন্তু চারপাশে চোখ বুলিয়েও সে কিছুই সেখানে দেখতে পায় না। আর তখনই সে বুঝতে পারে আসল ব্যাপারটা। এতক্ষণ ধরে আয়া তার সাথে প্রাঙ্ক করছিল। মিকা হেসে পেছনে ফিরতে এবার আয়াও পুরোপুরি হাসিতে ফেটে পড়ে। মিকাকে ভয় দেখাতে পেরে আয়া খুবই খুশি হয়, আর মিকার হাবভাব থেকেও বোঝা যায় আয়ার এই আচরণটা তার কাছে নতুন কিছু না। হয়তো আগেও সে মিকাকে এমনই বোকা বানিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাত তখন আরো গভীর হয়ে যায়। একটু পরে আয়া ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে মিকার রুমে ফিরতেই সে দেখে সেখানে কেউই নেই, পুরো রুমটাই ফাঁকা। আয়া ভাবে হয়তো মিকা এবার তার সাথে কোনো প্রাঙ্ক করতে চাইছে, তাই সে ভেতরটা খুঁজে দেখতে থাকে মিকা কোথাও লুকিয়ে আছে কিনা। কিন্তু কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সে বুঝতে পারে মিকা আসলেই বাসায় নেই। তাহলে সে গেল কোথায়? আয়া যখন এইসব ভাবছিল তখন আচমকাই তার ফোনটা বেজে ওঠে। ফোনের শব্দে আয়া একটু হকচকিয়ে যায়। তার গায়ে লেগে টেবিলে থাকা ছবির ফ্রেমটা নিচে পড়ে যায়। আয়া ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে মিকার গলা শোনা যায়। মিকা জানায়, আমি একটু কনভিনিয়েন্স স্টোরে এসেছি কিছু জিনিস কিনতে, সাথে কিছু ড্রিঙ্কসও নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। মিকার কথায় আয়া এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বিছানায় শুয়ে আয়া সেই গল্পের বইটা পড়তে থাকে। কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল, মিকা তখনও বাসায় ফেরে না। আয়া এবার কিছুটা অবাক হয়ে যায়। দোকান থেকে সামান্য কিছু জিনিস আনতে তার এত সময় লাগছে কেন? এই সময় ফ্লোরে চোখ পড়তে আয়া দেখতে পায় মিকার ছবির ফ্রেমটি নিচে পড়ে আছে। আয়া সেটা ফ্লোর থেকে তুলে টেবিলে রেখে দেয়। তখন টেবিলের কোণায় আটকে থাকা একটা এনভেলপের দিকে চোখ যায় আয়ার। সেখানে একটা প্রাইভেট ডিটেকটিভ অর্গানাইজেশনের নাম লেখা আছে। তাহলে কি বয়ফ্রেন্ড সিনিয়র উপর নজর রাখতে মিকা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছে? কৌতূহলী হয়ে সেটা খুলতেই সে ভেতরে কিছু ফটোগ্রাফ দেখতে পায়। ছবিগুলো ছিল মিকার বয়ফ্রেন্ড সিনিয়র। আয়া একটা ছবি হাতে নেয়। ছবিতে সিনিয়র সাথে একটা অজানা মেয়েকে খুবই ক্লোজ অবস্থায় দেখা যায়। আয়া বুঝতে পারে এই কারণে সিনিয়র সাথে মিকার ব্রেকআপ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে সে বাকি ছবিগুলো দেখতে থাকে, কিন্তু ছবির মেয়েটিকে আয়ার খুবই চেনা চেনা বলে মনে হতে থাকে। তার খুবই ভয় লাগতে থাকে। আর তারপরেই সে যখন শেষ ছবিটা ওল্টায় তখনই সেই মেয়েটির চেহারা পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়, আর সেই মেয়েটি হলো আয়া নিজেই। আয়া এবার খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সিনিয়ার সাথে তার সম্পর্কের ব্যাপারটা মিকা জেনে গেছে, আর সে কিনা বোকার মতো উল্টো এখন মিকার বাসাতেই এসেছে তার সাথে আড্ডা দিতে। আয়ার হাত কাঁপতে শুরু করে। এই সময় সে লক্ষ্য করে তার হাতে কোথা থেকে যেন একটা রক্তের ছাপ লেগে আছে। তারপর তার হাতে থাকা ছবিটা উল্টাতেই সে দেখে সেখানে রক্ত দিয়ে কিছু একটা লেখা রয়েছে। তারপর ভয় পেয়ে সে হাত থেকে ছবিগুলো ফেলে দিতেই এবার প্রত্যেকটা ছবির পেছনে সে ওই একই লেখা দেখতে পায়। আয়া এবার আতঙ্কে থতমত খেয়ে যায়। ব্যাপারটা সিনিয়াকে শীঘ্রই জানাতে হবে। তাই আয়া তার ফোনটা হাতে নিয়ে সিনিয়াকে কল করে, কিন্তু তখনই সে লক্ষ্য করে পাশেই কোথাও একটা মোবাইল ফোন বাজছে। একটু ভেতরে যেতে সে বুঝতে পারে শব্দটা আসছে বাথরুমের ভেতর থেকে। আয়া ভয়ে ভয়ে বাথরুমে প্রবেশ করে। তখন সে লক্ষ্য করে বাথরুমের বাথটাবটা কভার দিয়ে পুরোপুরি ঢাকা, আর মোবাইল ফোনের শব্দটাও সেখান থেকে আসছে। আয়া সাথে সাথে সেই কভারটা খুলে ফেলে, আর তারপরে সে যা দেখতে পায় তাতে তার আতঙ্কে জমে যাওয়ার মতো অবস্থা হয়। সে দেখে বাথটাবে সিনিয়ার ক্ষত বিক্ষত মরদেহ পড়ে আছে। আয়ার এবার আর কিছু বুঝতেই বাকি থাকে না। তাদের দুজনের গোপন সম্পর্কের কথা জানতে পেরে মিকা সিনিয়াকে শেষ করে ফেলেছে, আর সে কারণে আজকে মিকা এমন উইয়ার্ড আচরণ করছিল। আতঙ্কে সে তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। আর ঠিক তখনই সে বাইরে দরজা খোলার শব্দ শুনতে পায়, আর তার সাথে শুনতে পায় মিকার গলার স্বর। কিছু বুঝে ওঠার আগেই মিকা ঘরে ঢুকে পড়ে। তারপর একটা হাসি দিয়ে বলে, দেরি করে আসার জন্য সরি, তবে চিন্তা করিস না, আমার যা যা দরকার তার সবকিছুই নিয়ে এসেছি। আয়া তার ব্যাগের দিকে তাকাতেই নতুন কেনা দুটা ধারালো ছুরি সেখানে দেখতে পায়। ভয়ে এবার সে একেবারে বাক শূন্য হয়ে যায়। আর তারপরেই মিকা বাসায় ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। তার মুখ থেকে হাসির আভাসটা ততক্ষণে পুরোপুরি মিলিয়ে যায়। তার বদলে ফুটে ওঠে একটা ভয়ঙ্কর অবয়ব।
তো গল্পের শুরুতে আমরা ইউমিকে দেখতে পাই, যে তার স্কুল ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল। তাদের মধ্যে বাকি দুইজন কাপল হলেও ইউমি এবং রিকু ছিল সিঙ্গেল, তাই বাকি দুইজন তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে নিজেরা উঠে চলে যায়। ইউমি শুরুতে একটু শাই ফিল করলেও ধীরে ধীরে সে রিকুর সাথে কথা বলতে থাকে। রিকুও তার সাথে যোগ দেয়। বোঝাই যাচ্ছিল তারা দুজনেই একে অপরের প্রতি ইন্টারেস্টেড, তাই ইউমি নিজ থেকে রিকুর কাছে তার নাম্বার চায়। রিকুও ইউমির এমন ফরওয়ার্ড অ্যাপ্রোচে খুবই খুশি হয় এবং তার নাম্বারটা ইউমিকে শেয়ার করে। রাতে বাসায় ফিরে ইউমি নিজ থেকে রিকুকে মেসেজ পাঠায়। মেসেজে সে জানায় রিকুর সাথে কথা বলতে পেরে তার খুবই ভালো লেগেছে এবং নেক্সট উইকে তারা ফ্রেন্ডরা মিলে বিচে ঘুরতে যাওয়ারও প্ল্যান করছে। তবে মেসেজটা পাঠানোর পর বেশ কিছুক্ষণ কেটে যায়। অপর পাশ থেকে রিকুর কোনো রিপ্লাই মেসেজ আসে না। ইউমি কিছুটা এম্বারাস ফিল করতে শুরু করে। সে কি এত অল্প সময়ের মধ্যে বেশি ইন্টারেস্ট শো করেছে রিকুর প্রতি? এই কারণে কি রিকু তার উপর বিরক্ত হয়েছে? না হলে এতক্ষণ হওয়ার পরও কেন সে রিপ্লাই দিচ্ছে না? ইউমি যখন নিজের মনে এইসব ভাবছিল তখন তার ফোনের মেসেজ নোটিফিকেশনটি বেজে ওঠে। রিকুর রিপ্লাই এসেছে, যেখানে সে বলেছে সেও ইউমির সাথে বিচে ঘুরতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর পাশাপাশি সে আরও জানিয়েছে বিচে ঘুরতে যাওয়ার আগে সে ইউমির সাথে একবার একাকী দেখা করতে চায়। পরদিন বিকেলে ইউমি একটা পার্কে রিকুর সাথে দেখা করতে যায়, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রিকুর আসার কোনো খবরই নেই। এদিকে বিকাল গড়িয়ে ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সে মোবাইল বের করে রিকুকে ফোন করে। তারপর রিকু ফোনটা রিসিভ করতেই ইউমি জিজ্ঞেস করে যে সে কোথায় আছে, পার্কে আসতে এত দেরি হচ্ছে কেন। তবে রিকু ইউমির কথায় একেবারে অবাক হয়ে যায়। সে বলে, আমাদের কি পার্কে দেখা করার কথা ছিল নাকি? তুমি তো আমাকে কিছু বলনি। ইউমি বলে, কিন্তু আমি না তোমাকে গতকাল রাতেই মেসেজ দিয়েছিলাম, তুমি নিজেই তো এই পার্কে আসতে বলেছিলে আমাকে। এবার রিকু বুঝতে পারে হয়তো ইউমি তার বদলে অন্য কাউকে মেসেজ পাঠিয়েছে, আর সেই রং নাম্বারের লোকটাই ইউমিকে বোকা বানিয়েছে। রিকু সবকিছু তাকে বুঝিয়ে বলে। এবার ইউমি একেবারেই এম্বারাস ফিল করতে শুরু করে তার বোকামির জন্য। ভুলে সে কাকে না কাকে মেসেজ পাঠিয়ে কত কিছুই না শেয়ার করে ফেলেছে। একটু পরে ইউমির ফোনে সেই রং নাম্বারের লোকটার মেসেজ আসে। মেসেজে লোকটি জানায়, আমি অনেকক্ষণ আগেই এখানে এসেছি, তারপর থেকে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছি। ইউমি মেসেজটা পড়ে কিছুটা ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই সেখান থেকে উঠে চলে যায়। রাতে বাসায় ফেরার সময় ইউমি দেখতে পায় লোকটা আবারও তাকে কিছু মেসেজ পাঠিয়েছে। এবার ইউমি খুবই বিরক্ত বোধ করে। সে জিজ্ঞেস করে, কে আপনি? প্লিজ দয়া করে আমাকে আর মেসেজ করবেন না। সেটা সেন্ড করার পরে ইউমি তার পেছনে কারো মোবাইলে মেসেজ রিসিভ হওয়ার রিংটং শুনতে পায়। তারপর সেদিকে ফিরতেই কেউ একজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। একটু পরে আবারও ইউমির ফোনে লোকটার মেসেজ আসে, যেখানে লোকটা জানায়, তুমি আমাকে অপমান করেছো, এখন আমি তোমাকে শেষ করে দেব। ইউমি আর কিছুই ভাবতে পারে না, দৌড়ে সে তখনই ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। রাতে বাসায় ফিরে ইউমি তার ফ্রেন্ডকে ব্যাপারটা জানায়, কিভাবে সে ভুল করে অপরিচিত একটা লোককে মেসেজ করেছে আর তারপর থেকে লোকটা তার পিছু করছে। এই সবকিছু শুনে তার ফ্রেন্ড জানায়, চিন্তা করো না, লোকটার মেসেজের আর কোনো রিপ্লাই দিও না, তাহলে সে আর তোমাকে ডিস্টার্ব করবে না। ইউমি ফোনটা রেখে দেয়। সে আসলে তার ফ্রেন্ডের কথায় পুরোপুরি আশ্বস্ত হতে পারছিল না, কারণ তার বাবা মা দুজনেই অফিসের কাজে এখন বাইরে, পুরো বাসায় সে একা। ইউমি তাই বাসার সবগুলো দরজা জানালা ভালো মতন বন্ধ করে দেয়। তারপর একটু রিল্যাক্সড হয়ে সে শাওয়ার নিতে যায়। শাওয়ার শেষে বের হতে সে তার ফোনে একটা কলের নোটিফিকেশন দেখতে পায়। তবে সেটা কোনো মিসড কলের নোটিফিকেশন না, সেটা ছিল রিসিভড কলের নোটিফিকেশন। তার মানে কেউ একজন সেই ফোনটা রিসিভ করেছে। ইউমি দেখে কলটা রিসিভ হয়েছে 8টা 10 মিনিটে, আর এখন সময় 8টা 13 মিনিট। কিভাবে সম্ভব? সে খুবই অবাক হয়ে যায়। তারপর সেই নাম্বারে কল ব্যাক করে। একটু পরে অপর পাশ থেকে তার ফ্রেন্ড কলটা রিসিভ করে। ইউমি জিজ্ঞেস করে সে তাকে কল করেছিল কিনা। তার ফ্রেন্ড জানায়, হ্যাঁ একটু আগেই কল করেছিলাম, তুমি তো তখন শাওয়ারে ছিলে তাই টের পাওনি। কথাটা শুনে ইউমি খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, আমি যে শাওয়ারে ছিলাম সেটা জানলে কি করে? উত্তরে তার ফ্রেন্ড জানায়, কেন তোমার ভাই তো আমাকে বলল, একটু আগে তোমার ভাই তো ফোনটা রিসিভ করে বলল তুমি নাকি শাওয়ারে গেছো। ইউমি এবার ভয়ে ভয়ে জানায়, কি বলছো তুমি? আমার ভাই আসবে কোত্থেকে? আমি তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার তো কোনো ভাই বোন নেই। তবে ইউমি যখন এইসব বলছিল তখন পেছন থেকে একটা কালো পোশাক পরা লোক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল।
ইউমি ভাবতেও পারে না একটু পরে কি হতে যাচ্ছে তার সাথে। তো এই গল্পে শুরু হয় কেনজি নামের একটা লোকের মাধ্যমে। সে আজকে একটা ক্যাফেতে এসেছে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কেনজির আগেও একজন ওয়াইফ ছিল। সেই ওয়াইফ মারা যাওয়ার পর কেনজি আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। কেনজির ইচ্ছা আজকে তার গার্লফ্রেন্ড ক্যাফেতে আসলেই তারা বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে ফেলবে। কেনজি যখন ক্যাফেতে একা বসেছিল তখন সেই পথ দিয়ে যাওয়া একটা লোক দরজার ফাঁক দিয়ে কেনজিকে দেখতে পায়। তারপর অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। কেনজি ব্যাপারটা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। একটু পরে লোকটা ক্যাফের ভেতরে প্রবেশ করে এবং কেনজির টেবিলের সামনে এসে দাঁড়ায়। তারপর কেনজির দিকে তাকিয়ে বলে, আরে তুমি কেনজি না? আমাকে চিনতে পারছো? কেনজি জানায়, দুঃখিত, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি কে? লোকটা এবার তার পরিচয় দিয়ে জানায়, আমার নাম কাতো, আমরা একসাথে স্কুলে পড়েছি, মনে নেই? এবার কেনজি লোকটাকে চিনতে পারে। কাতো নামের এই লোকটা তার স্কুল ফ্রেন্ড। হাই স্কুলে তারা একসাথে পড়াশোনা করেছে। এরপর বেশ কিছুক্ষণ তারা একসাথে কথা বলতে থাকে। পুরনো দিনের ফেলে আসা স্কুল লাইফের স্মৃতিগুলো একসাথে রোমন্থন করতে থাকে। পুরনো বন্ধুর সাথে কথা বলে কেনজিরও অনেক হালকা ফিল হতে থাকে। তাই কেনজি তার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে কাতোকে বলে, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, পরে আবার একসময় আড্ডা দেওয়া যাবে। তবে কাতো এই সময় জানায় সে কোনো মোবাইল ফোন ব্যবহার করে না। কেনজি কথাটা শুনে একটু অবাক হয়। এই যুগেও মোবাইল ফোন ছাড়া কেউ থাকতে পারে নাকি? তাই কেনজি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ল্যান্ডলাইনের নাম্বারটা আমাকে দাও, সেখানেই না হয় তোমার সাথে যোগাযোগ করব। এবার কাতো জানায়, দুঃখিত, কিন্তু আমি ল্যান্ডলাইনও ব্যবহার করি না। ইনফ্যাক্ট কোনো ধরনের টেলিফোন ডিভাইসে আমি ব্যবহার করি না। কেনজি এবার আরো অবাক হয়। সে জিজ্ঞেস করে, এই যুগে তুমি তাহলে চলো কিভাবে? তোমার সমস্যা হয় না? কাতো জানায়, সমস্যা একটু হয়, কিন্তু তারপরও একটা বিশেষ কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। কেনজি জিজ্ঞেস করে, কি সেই বিশেষ কারণ যার কারণে তুমি ফোন ব্যবহার করো না? প্রবলেম না থাকলে আমাকে বলতে পারো। কাতো জানায়, না কোনো সমস্যা নেই, বন্ধুর সাথে ঘটনাটা শেয়ার করাই যায়। তাহলে শোনো বলছি। এই বলে কাতো তার সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনার কথা তাকে শেয়ার করে। ঘটনা শুরু হয় কয়েক বছর আগে। কাতো তখন একেবারেই বেকার, মাত্রই চাকরি ছেড়ে দিয়েছে। সারাক্ষণ সে বাসায় শুয়ে বসেই সময় কাটাচ্ছিল। এমনই একদিন কাতো বাইরে কোথাও একটা মোবাইল ফোন বাজার শব্দ শুনতে পায়। প্রথমে সে ভাবে হয়তো তার ফোনটাই বাজছে, তাই কাতো সাথে সাথে তার মোবাইল ফোন এবং টেলিফোনের দিকে তাকায়। কিন্তু না, সেখানে তো এটা বাজছে না। তাহলে এত জোরে শব্দটা আসছে কোথা থেকে? কাতো উঠে গিয়ে জানালাটা খুলে বাইরে তাকায়। চারপাশটা একেবারেই ফাঁকা, কাউকে সেখানে দেখা যাচ্ছে না। এই সময় হঠাৎই মোবাইলের শব্দটা নিজ থেকেই বন্ধ হয়ে যায়। তাই সেও ব্যাপারটা আর তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে সেদিন রাতে কাতো যখন বিছানায় শুয়েছিল তখন সেই মোবাইলের শব্দটা আবারও বেজে ওঠে। কাতোর রুমের জানালা বেশ ভালো মতনই বন্ধ করা ছিল, কিন্তু তারপরেও শব্দটা এত জোরে বাজছিল যে প্রায় কানে তালা ধরে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর একসময় নিচ থেকেই শব্দটা থেমে যায়। পরদিন কাতো যখন সিগারেট কিনে বাসায় ফিরছিল তখন পাশের একটা ঝোপ থেকে সেই মোবাইলের শব্দটা আবারও বেজে ওঠে। কৌতূহলী হয়ে কাতো এবার শব্দটা ফলো করে ঝোপের ভেতরে ঢুকে পড়ে। তারপর সেখানে এক কোণায় একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখে। মূলত এই ফোন থেকেই এতক্ষণ ধরে শব্দটা আসছিল। কাতো মাটি থেকে ফোনটা তুলে নিয়ে রিসিভ করে। তারপর অপর পাশ থেকে একটা লোকের গলার স্বর শোনা যায়। লোকটা বিরক্ত হওয়ার ভঙ্গিতে বলে, আরে আপনি কে? আপনি এই ফোনটা ধরেছেন কেন? আমি তো অন্য কাউকে খুঁজছিলাম। উত্তরে কাতো বলে, দেখুন, আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখনই পথে ফোনটা কুড়িয়ে পেয়েছি। আমি এই ফোনের মালিক নই। ফোনের অপর পাশ থেকে লোকটা জানায়, আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? কাতো জিজ্ঞেস করে, কি ধরনের উপকার? লোকটা বলে, আমার নাম ইউকিও, আমি এই ফোনের মালিক। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পাশেই আমার বাসা। আপনি কি দয়া করে আমার বাসায় গিয়ে ফোনটা দিয়ে আসবেন? কাতো তখন একটু বিরক্ত হয়ে বলে, সরি, আমি পারবো না, আমি ফোনটা পুলিশের কাছে দিয়ে আসছি, আপনি সেখান থেকেই নিয়ে নিন। অপর পাশ থেকে লোকটা তখন অনেক অনুনয় বিনিময় করে তাকে বলে, প্লিজ ভাই, আমাকে এই সাহায্যটুকু করুন, আমি খুবই বিপদে পড়েছি, দয়া করে ফোনটা বাসায় দিয়ে আসুন। লোকটার কথায় কাতোর একটু খারাপ লাগে, তাই সে ফোনটা মালিকের বাসায় ফেরত দিয়ে আসতে রাজি হয়। তখন লোকটার বলা ঠিকানা অনুযায়ী কাতো সেই ফোনের মালিকের বাসায় গিয়ে পৌঁছায়। তারপর দরজায় নক করতেই একজন বৃদ্ধ মহিলা এসে দরজাটি খোলে। কাতো মহিলাটিকে জানায়,
দেখুন, আমি রাস্তায় এই ফোনটা কুড়িয়ে পেয়েছি। এই ফোনটা সম্ভবত ইউকিও নামের একজন ব্যক্তির। আপনি দয়া করে ফোনটা রাখুন। ভদ্রমহিলা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, সেসব ঠিক আছে, কিন্তু তুমি এই বাসার ঠিকানা পেলে কার কাছ থেকে? কাতো তখন জানায়, আমি এখন ইউকির সাথেই ফোনে কথা বলছি, ওই তো আমাকে ঠিকানাটা দিল। এবার বোঝা যায় এই মহিলাই মূলত ইউকির মা। তিনি মূলত ছেলের সাথে দেখা করতে আজকে টোকিও শহরে তার বাসায় এসেছেন, কিন্তু এখানে এসে তিনি ছেলের কোনো হদিসই পাচ্ছেন না। ভদ্রমহিলা তখন কাতোর কাছ থেকে ফোনটা চেয়ে নিয়ে বলেন, কই দেখি, আমাকে ওর সাথে কথা বলতে দাও তো। কাতো তখন ফোনটা এগিয়ে দিতেই ভদ্রমহিলা ছেলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অপর পাশ থেকে তখন ছেলে ইউকির কোনো শব্দই তিনি শুনতে পান না। তিনি কাতোকে বলেন, তুমি কি আমার সাথে মজা করছো? ফোনে তো কারো শব্দই শুনতে পাচ্ছি না। কাতো তখন ফোনটা তার কানে নিতেই অপর পাশ থেকে স্পষ্ট ইউকির গলার স্বর শুনতে পায়। সে তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি বলুন তো? আমি আপনার গলার স্বর স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, অথচ ফোনটা যখন আপনার মায়ের কানে দিলাম তখন তিনি কিছুই শুনতে পেলেন না। হচ্ছেটা কি এসব? অপর পাশ থেকে ইউকিও জানায়, ও আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাকে এখন যা যা বলছি তা প্লিজ আমার মাকে বলে দিবেন। এই বলে লোকটা তার ব্যাপারে বলতে থাকে। লোকটা জানায়, আমার নাম ইউকিও। কয়েক মাস আগে আমি এই টোকিও শহরে আসি ফিল্মে কাজ করতে। ঘটনাক্রমে আমি একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়ি, কিন্তু তারপরে একদিন আমি আরও একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার গার্লফ্রেন্ড তখন আমাকে হাতে নাতে ধরে ফেলে আর সবশেষ আমাকে খুন করে ফেলে। কাতো এবার অবাক হয়ে বলে, কি সব ফালতু কথা বলছেন আপনি? আপনাকে মেরে ফেলেছে মানে কি? লোকটা জানায়, হ্যাঁ, এটাই সত্যি। আমি এখন একটা গোরস্থানে দাফন হয়ে আছি আর সেখান থেকে আপনার সাথে কথা বলছি। এবার কাতর একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সে চিৎকার করে বলে, গোরস্থান থেকে বলছেন মানে কি? আপনার কি মাথা ঠিক আছে? এদিকে কাতর চিৎকার শুনে এবার ভদ্রমহিলা খুবই বিচলিত হয়ে যান। তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? কি বলছে আমার ছেলে? কাতো তখন বলে, আপনার ছেলে বলছে তাকে নাকি তার গার্লফ্রেন্ড মেরে ফেলেছে আর সে নাকি এখন গোরস্থানে দাফন হয়ে আছে। কাতর কথা শুনে ভদ্রমহিলা পুরোপুরি হতবাক হয়ে যান। তিনি জানান, আমি আজকে এই বাড়ির মালিকের কল পেয়েই এখানে এসেছি। তিনি জানিয়েছেন আমার ছেলে গত কয়েক মাস ধরে এখানে আসেনি, তার বাড়ি ভাড়াও বাকি পড়ে আছে, আর তার মধ্যে তুমি আবার এইসব কথা বলছো। হচ্ছেটা কি? কাতো কি বলবে বুঝতে পারছিল না। পুরো ঘটনায় সেও পুরোপুরি হকচকিয়ে গেছে, কিন্তু বৃদ্ধা মহিলাটিকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়াটাও ঠিক হবে না। তাই একটু পরে সে ভদ্রমহিলাকে সাথে নিয়ে পাশের গোরস্থানে যায়। তারপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা বেওয়ারিশ কবর দেখতে পায়, আর তারপর দুজনে মিলে কবরটা খুঁড়তে শুরু করে। কিন্তু অনেকক্ষণ খোঁড়াখুড়ি করার পরেও তারা সেখানে কোনো মৃতদেহের অস্তিত্ব দেখতে পায় না। কাতো ভদ্রমহিলাকে জানায়, বাদ দিন, চলুন আমরা ফিরে যাই। কিন্তু ভদ্রমহিলা তার কথায় কান না দিয়ে এক নাগাড়ে সেটা খুঁড়তে থাকে। আর এই সময় আচমকাই কাতো সেখানে কিছু একটা দেখতে পেয়ে আঁতকে ওঠে। সেটা দেখে বৃদ্ধা মহিলা সেদিকে আসে এবং সেখানে তাকাতেই একটা পোকায় ধরা মানুষের কঙ্কাল দেখতে পায়। তাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা হলো ইউকিওর কঙ্কাল। আহত এবং বিধ্বস্ত অবস্থায় কাতো তারপর বাসায় ফেরে। একটু পরে ফ্রেশ হয়ে বের হতে কাতো তার পকেটে ইউকিওর সেই মোবাইল ফোনটি দেখতে পায়। বুঝতে পারে ভুলে সে মোবাইল ফোনটা সাথে করে নিয়ে এসেছে। এই সময় হঠাৎই সেই ফোনটা আবারও বেজে ওঠে, কিন্তু এবার ফোনের অপর পাশ থেকে ভেসে আসে একটা মেয়ের কণ্ঠস্বর। মেয়েটি কাতোকে বলে, শুনেছি আপনি নাকি আমাদের মতো মৃত মানুষের কথা শুনতে পান, তাহলে আপনি কি দয়া করে আমার বয়ফ্রেন্ডের সাথে একবার আমার কথা বলার ব্যবস্থা করে দেবেন? আমি শুধু তাকে জিজ্ঞেস করতে চাই সে আমাকে কেন মেরেছে। কথাটা শুনে কাতো ভয় পেয়ে সাথে সাথে ফোনটা কেটে দেয়, কিন্তু এবার সে অবাক হয়ে লক্ষ্য করে আবারও কল বাজছে, কিন্তু এবার সেটা বাজছে তার নিজেরই মোবাইলে। কাতো সেই ফোনটা রিসিভ করে না। সে ভাবে তাহলে হয়তো এই ফোন আসাটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এবার কাতোর ল্যান্ডলাইনও কল আসা শুরু হয়। তারপর একই সাথে সবগুলো ডিভাইসে কল আসতে থাকে। কাতো পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সেই দিনের পর থেকে সে সব ধরনের মোবাইল এবং টেলিফোন ব্যবহার একেবারেই বন্ধ করে দেয়। এদিকে কাতোর কাহিনী শুনে কেনজি খুবই অবাক হয়ে যায়। এমন কিছু যে সত্যি সত্যি ঘটতে পারে তা তার কিছুতেই বিশ্বাস হয় না। কেনজির হাবভাব দেখে কাতো জানায়, ফোন ব্যবহার না করলেও তারা কিন্তু এখন আমাকে কল করে। আমি যদি এমন কোনো জায়গায় থাকি যেখানে আশেপাশে টেলিফোন আছে, তখন সেই ফোনে তারা আমাকে কল করে, তারপর আমার কাছে সাহায্য চায়। কেউ তার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করে, কেউ তার স্ত্রী সন্তানের খবর নেওয়ার জন্য আমাকে জানায়।
বেশিরভাগ সময় আমি চেষ্টা করি তাদের অনুরোধ রক্ষা করতে, কারণ তারা মৃত মানুষ, তাদের কোনো শক্তি নেই। তাই জীবিত মানুষ হিসেবে আমাদের অবশ্যই তাদের প্রতি কিছু কর্তব্য রয়েছে। কাতো যখন এইসব বলছিল তখন সেই ক্যাফেতে থাকা টেলিফোনটি হঠাৎই বেজে ওঠে। তারপর একজন কর্মচারী গিয়ে ফোনটা রিসিভ করে, কিন্তু অপর পাশ থেকে কারো সারা শব্দ না পেয়ে ফোনটা রেখে দেয়। কাতো দৃশ্যটা দেখে একটু হেসে বলে, দেখলে তো ব্যাপারটা, এ কারণে টেলিফোন আছে এমন সব জায়গা আমি অ্যাভয়েড করে চলি। কেনজি এবার পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। একটু পরে কেনজির গার্লফ্রেন্ড সেই ক্যাফেতে এসে উপস্থিত হয়। কেনজি তার সাথে কাতোর পরিচয় করিয়ে দেয়, জানায় তারা অনেক পুরনো বন্ধু। তবে এই সময় কেনজির গার্লফ্রেন্ডের মোবাইলে কারো ফোন আসে। সেটা দেখে কেনজি বিরক্তির সুরে বলে, আবারও কল করেছে, ধুর কি অসহ্যকর। কাতো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ব্যাপারটা কি, কেউ কি প্রাঙ্ক কল করে তোমাদেরকে ডিস্টার্ব করছে? তখন কেনজির গার্লফ্রেন্ড জানায়, কি জানি, কয়েকদিন ধরে ক্রমাগত কেউ একজন আমাকে কল করে যাচ্ছে, আর যখনই আমি সেটা রিসিভ করছি তখন অপর পাশ থেকে কারো কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। মেয়েটির কথা শুনে কাতোর সন্দেহ হয়। সে এক টানে তার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নেয়। তারপর সেটা কানে দিতেই অপর পাশ থেকে সে কারো গলার স্বর শুনতে পায়, আর সেটা শুনে কাতোর চোখ মুখের হাবভাব একেবারেই পাল্টে যায়। কেনজি জিজ্ঞেস করে, কি হয়েছে, ফোনটা এভাবে নিয়ে নিলে কেন? কাতো তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কেনজি, ফোনটা এসেছে তোমার ওয়াইফের কাছ থেকে। সে বলেছে তুমি নাকি তাকে খুন করে লাশ মাটিতে পুঁতে রেখেছ। সত্যি নাকি? কেনজির উপর হঠাৎই যেন বজ্রপাতের মতো আঘাত আসে। সে হতবাক চোখে কাতোর দিকে তাকিয়ে থাকে। ভয়ে তার মাথা বেয়ে ঘাম ঝরতে শুরু করে। তার তীব্র আতঙ্ক ভরা দুটি চোখ স্পষ্ট বলে দেয় সে যা শুনেছে তা পুরোপুরি সত্যি। তো ভিউয়ার্স, এটাই ছিল ক্রিপি টেলস সিরিজের প্রথম পর্বের গল্প। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের রেসপন্স পেলে এখন থেকে এই ধরনের ভৌতিক সব শর্ট স্টোরিগুলো নিয়ে আবারও হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী কোনো ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।